নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা বাই সূর্যেন্দু। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করে আমাকে গল্প পাঠে উৎসাহিত করবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমার এই প্রোফাইলে যে কটা গল্প আমি পাবলিশ করেছি এগুলো সব কটাই ভিন্ন স্বাদের গল্প। কোনো গল্পই আপনাদের মনে হবে না যে এই গল্পের সাথে এই গল্পের মিল অনেকটা রয়েছে। তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একবার আমার এই প্রোফাইলে ঘুরে যেতে পারেন। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের শোনাবো আমার নিজের সাথে ঘটা একটা ঘটনার কথা। তখন আমি গ্রামে থাকতাম। গ্রামে থাকার সুবাদে সেই সময় আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। চলুন শ্রোতা বন্ধুরা, সেই ঘটনার কথাটি আমরা আজকে শুনে নেব। তার আগে অবশ্যই আপনাদের বলবো আপনাদের কানে হেডফোনটা নিয়ে নেবেন, কারণ হেডফোন কানে থাকলে ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়। আমি গল্পটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যেহেতু ঘটনাটি আমার সাথে ঘটেছে তাই গল্পটির খাতিরে উক্ত ঘটনা ও স্থানের বর্ণনা না করলে নয়। আমার গ্রামের বাড়ি নীলদা গ্রাম। নীলদা গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম। এখনও এই গ্রামে সন্ধ্যা 7টা বাজলে অনেক পরিবার আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ে। এই ঘটনাটা যে সময়কার ঘটনা সেটা আজ থেকে প্রায় 25 বছর আগেকার ঘটনা। তখন গ্রামে বিদ্যুতের আলো ছিল না। ঘরে ঘরে তখন চিমনি, লম্ফ বা হ্যারিকেনের আলোর উপর ভরসা করতে হতো। এক বর্ষণপ্রবণ রাতের অভিজ্ঞতা ও দেবত্ব পুকুরের ঘটনার কথা আপনাদের শোনাব। তো বন্ধুরা, এমনই এক বর্ষণপ্রবণ রাতে নিজের ঘরে হ্যারিকেনের আলো জ্বালিয়ে পড়তে বসেছিলাম। তখন প্রায় রাত 10টা বাজে। বাইরে এতটাই বৃষ্টি হয়েছে যে ঝিঝি আর ঝিল্লির ডাকে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। সম্ভবত প্রবল বৃষ্টির কারণে শিয়ালের গর্তে জল ঢুকে গেছিল, তাই বন্য শৃগালগুলো প্রহরে প্রহরে বারবার ডেকে উঠছিল। আজকের শেয়ালের ডাক অনেকটা মরা কান্নার মতো, যে কেউ শুনলে ভয় পাবে। আমার দাদু যে ঘরে ঘুমাতেন সেই ঘর থেকে শেয়ালের এমন কান্নার ডাক শুনে বললেন, আমার জীবনে আমি কখনো শেয়ালকে এভাবে ডাকতে শুনিনি। তবে শেয়ালের এই ডাক জানান দেয় প্রকৃতির বুকে সম্ভবত একটা ধ্বংসলীলা ঘটতে চলেছে। দাদু নিজে নিজেই এসব কথাগুলো বলে যাচ্ছিল। এত রাতে দাদু বিড়বিড় করে কি বলছেন শুনবো বলে আমি নিজের পড়া থামিয়ে দাদুর ঘরের কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম। দাদুকে এমন ঘোর অমঙ্গল, ধ্বংসলীলা ইত্যাদি কথাগুলো বলতে শুনে আমারও কেমন ভয় লাগছিল। আমি নিজের বই খাতা গুছিয়ে হ্যারিকেনের আলোটা কমিয়ে নিজের ঘরে শোয়ার চেষ্টা করছিলাম। এমন একটা সুন্দর আবহাওয়ার রাতে, না ঠান্ডা না গরম, এমনই এক আবহাওয়াপূর্ণ রাতে গায়ে একটা চাদর দিয়ে কান পেতে বৃষ্টির আওয়াজ শুনছিলাম, আর মাঝে মধ্যে শেয়ালের ডাক কানে আসছিল। হঠাৎ আকাশের বুকে বিদ্যুতের ঝলকানি আর মুহুর্মুহ বাজ পড়া শুরু হলো। এই বিদ্যুতের ঝলকানি আর বাজ পড়া দেখেই আমি দাদুর কথা মনে মনে ভাবছিলাম। দাদু যে বলছিল ঘোর অমঙ্গল আর প্রকৃতির বুকে ধ্বংসলীলা ঘটতে চলেছে, এটাই সম্ভবত সঠিক বার্তা ছিল। তখন ঠিক রাত কটা হবে আমি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি চোখ খুলে দেখি কেউ যেন আমার ঘরের জানালার পাশে বারবার উঁকি দিয়ে যাচ্ছে। এই উঁকি দেওয়া ঘটনাটাকে প্রথমে আমি গুরুত্ব দিইনি। ভাবছিলাম হয়তো মা কোনো কাপড় বাইরে জানালার ওদিকে শুকিয়েছিল, সেই কাপড় হাওয়ায় উড়ে উড়ে আসছিল, ফলে ওটাই হয়তো উঁকি দেওয়ার মতো ব্যাপার হচ্ছিল। যখনই ওই উঁকি দেওয়ার মতো ব্যাপার ঘটছিল ঠিক তখনই আমার চোখ জানালার দিকে বারবার যাচ্ছিল। আমার চোখে ঘুম আর আসছিল না। আমি একটু ভয় পেলাম ঠিকই,
তবুও হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে জানালার দিকে এগিয়ে গেলাম দেখবার জন্য যে আসলে ওই উঁকি দেওয়া ব্যাপারটা কি ছিল। সত্যি কি কোনো কাপড় শুকানো আছে নাকি অন্য কিছু? আমি যখন জানালার কাছে যাই তখন আমি দেখলাম জানালার কাছে কোনো কাপড় শুকছে না। তখন মনে মনে ভাবলাম, তাহলে ওই উঁকি দেওয়া ব্যাপারটা কি ছিল? ভয়ে জানালাটা থেকে চোখ ফিরিয়ে আবার ঘুমিয়ে পড়ার জন্য ফিরে আসছি। এমন সময় একটা আলোর গোলার মতো কিছু মাটির সাথে মিশে গড়িয়ে গড়িয়ে আমাদের পূব দিকের পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে ওই আলোর গোলার দিকে তাকিয়ে রয়েছি আর মনে মনে ভাবছি, সম্ভবত ধীরেন দাদু ওদের বাঁশ বাগানের ওদিকটায় শৌচকর্ম সারবার জন্য হ্যারিকেন হাতে এগিয়ে যাচ্ছে। প্রায় মিনিট 10 দাঁড়িয়ে থেকে ওই আলোর গোলার দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছি। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না হয়তো, আমি যখন ওই আলোর গোলার দিকে তাকিয়েছিলাম, ওই আলোর গোলাটা একটা ছোট্ট বলের মতো আকারে ছিল আর ধীরে ধীরে সেই আগুনের গোলাটি প্রকাণ্ড হতে থাকে। একটা সময় মনে হলো যেন সেখানে কোথাও আগুন লেগেছে। এইবার আমি ভয় পেতে শুরু করলাম। আবার মনে মনে ভাবলাম, যেখানে কিছুক্ষণ আগে অঝোর ধারায় বৃষ্টি হয়ে গেল, সেখানে এই আগুন আবার কার বাড়িতে লাগতে পারে? কারণ এমনিতেই চালাঘরগুলো তো সব বৃষ্টিতে ভিজে রয়েছে, সুতরাং আগুন লাগার তো কোনো সম্ভাবনাই নেই। আমি আগুনটার দিকে তাকাতে তাকাতে পিছিয়ে আসতে শুরু করলাম আর প্রথমেই দাদুর ঘরের দিকে গিয়ে দাদুকে ফিসফিস করে ডেকে বললাম, দাদু, একটু আমার ঘরের জানালার পাশে এসো, দেখো মনে হয় যেন কারুর বাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার কথা শুনে দাদু ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে এসে আমার জানালার পাশে দাঁড়িয়ে প্রথমেই আমার চোখটাকে বন্ধ করে দেন। তারপর দাদু নিজেই অবাক হয়ে ওই আগুনটার দিকে তাকিয়ে রয়েছেন। বন্ধুরা, একটা সময় আমি ও আমার দাদু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন আমাদের পুকুরে ঝাঁপ দিল। আর আমি ও আমার দাদু সেদিন চাক্ষুষ করলাম যে আমাদের পুকুরের জল প্রায় 3 মানুষ সমান উপরের দিকে উথলে উঠল আর সেই দাও দাও করে জ্বলতে থাকা আগুনটা আচমকা নিভে গেল। দাদু আমাকে টেনে নিয়ে এসে নিজের ঘরে শুইয়ে দিল। তারপর আমার বাবা ও মাকে ডেকে বলল, যে আগুনের গোলাটা আমরা দেখলাম ওটা কোনো সাধারণ আগুনের গোলা ছিল না, ওটা ছিল যক্ষের পাহারাদারের আগুন, যে মশাল হাতে যক্ষের ধন সমেত ওই পুকুরের জলে ডুব দিল। সেই রাতেই দাদু গল্প করছিল যে আমাদের ওই পূব দিকের পুকুরে নাকি যক্ষ বসবাস করে। এরকম অতীতেও নাকি দাদু বা দাদুর বাবারা এনারাও দেখেছেন। বন্ধুরা, সেই রাতে প্রবল বৃষ্টি হয় এবং বৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের উঠোন পর্যন্ত বৃষ্টির জলে ডুবে গেছে। রাস্তাঘাট, পুকুর, নালা সব জল থই থই করছে। সবার বাড়ির পুকুর ডুবে গেছে, কারুর বাড়ির পুকুরের একটা মাছও নেই, সব মাছ ভেসে গেছে। আমি ও দাদু সকালবেলা একটা জাল নিয়ে মাছ ধরব বলে আমাদের পূব দিকের পুকুর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ওখানে গিয়ে দেখলাম বাঁশ বাগানের যে অংশটায় জল জমে নেই সেই অংশে অনেক মৃত মাছ পড়ে রয়েছে। মৃত মাছগুলোকে দেখে দাদু আমার দিকে একবার তাকিয়ে দেখল এবং আমরা দাদু নাতি চোখের ইশারায় বুঝলাম যে সেদিনের রাতে পুকুরের জলে যে আগুনের গোলাটা পড়েছিল, ওই আগুনের গোলার আঘাতে এই মাছগুলো সম্ভবত মারা গেছে। আমি ও আমার দাদু বেশিক্ষণ ওই দিকটায় না থেকে অন্যদিকে জাল নিয়ে মাছ ধরব বলে এগিয়ে গেলাম। সেদিনের রাতে যদি সত্যিকারের যক্ষের দৃশ্যের সাক্ষী হয়ে থাকি, সেটা আমরাই ছিলাম। আর সেটা একটা অতি বিরল ঘটনা ছিল। যদিও বা সেই পুকুরের জল শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়ের জন্য শীতল ও নীল রঙের থাকে, কখনোই ঘোলাটে হয় না। বেশ গভীর পুকুর। ওই পুকুর থেকে কখনোই কেউ একা মাছ ধরতে যায় না। যখনই যাওয়া হয় দল বেঁধে যাওয়া হয়। আর মাছ, সেসব বিরাট সাইজের মাছ। এক একটা কাতলা তো 7 কেজির বেশি বই কি কম নয়। মনে আছে একবার ওই পুকুরে বড় জাল টানা হয়েছিল।
সেদিন মাছ পুকুরের জলের প্রচুর বুদবুদ উঠছিল, আর জাল যখন ওই বুদবুদের কাছে পৌঁছায় জাল দুটুকরো হয়ে যায়। যারা ওই দিন জাল টানায় ছিল তারা তো বাবা গো মা গো করতে করতে জাল ফেলে ডাঙায় উঠে কাঁপতে থাকে। সেদিন তো আমাদের পুকুরের সামনে পুরো গ্রামের মানুষ এসে জড়ো হয়েছিল জলের ওই বুদবুদ দেখবার জন্য। বেশ কিছুক্ষণ এভাবে চলবার পর সেই জাল কিছু অতি উৎসাহী মানুষ টেনে ডাঙায় তোলে। অনেকেই বলা বলি করছিল সেদিন ওই পুকুরে নাকি ঠাকুর দেবতা থাকে। পুকুর পাড়ে যেন কোনো অনিয়ম না করা হয় বা পুকুরের জলে যেন ঠাকুর দেবতা অসন্তুষ্ট হয়, এমন কিছু না ফেলা হয়, এমনটাও অনেকে পরামর্শ দিয়েছিলেন। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আর আমার গল্পগুলি যদি আপনাদের মনোগ্রাহী হয় তাহলে অনুরোধ করব আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন গল্পের লিঙ্ক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।